আসসালামু আলাইকুম। সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে বলেছেন যে 5ই আগস্ট বাংলাদেশের সংসদের যে স্পিকার শিরিন শারমিন সহ 12 জন তারা সংসদ ভবনের ভিতরে একটি গোপন কক্ষে তারা পালিয়েছিলেন। রাত 1:30টার দিকে তাদেরকে সেনাবাহিনী সেই জায়গা থেকে উদ্ধার করেন। এখন প্রশ্ন অনেকগুলো, কিন্তু প্রথমেই ধন্যবাদ জানাই যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে রাত 12টা বাজে যে উদ্ধার করেছেন। যদি তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার না করতেন তাহলে হয়তোবা তাদেরকে যদি ছাত্র জনতা সেই সময় পেত, পিটিয়ে তাদেরকে মেরে ফেলত। যেহেতু তারা সহি সালামতি ছিলেন এবং সেনাবাহিনী পরবর্তী সময়ে কৌশলে তাদেরকে সংসদ ভবনের সেই গোপন কক্ষ থেকে উদ্ধার করেছেন, এই জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং সেনাবাহিনীর যে দায়িত্ব তারা পালন করেছেন সেটা সাধুবাদ এবং ধন্যবাদ জানানোর যোগ্য। কারণ প্রত্যেকটি মানুষই যে যত বড় অপরাধী করুক না কেন, সে মানুষটি আইনের আওতায় আসাটা বাঞ্ছনীয় এবং বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হোক সেরকম বিষয় আমরা চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই 12 জনকে বাংলাদেশের সেনাবাহিনী সংসদ ভবনের গোপন কক্ষ থেকে উদ্ধার করলেন, এই জুনায়েদ আহমেদের পলকের কথার সূত্র ধরে তিনি যেটা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছেন, সেই জায়গা থেকে বলি, দেখুন, যেই 12 জন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সেই সময়ের আওয়ামী সরকারের ব্যক্তিবর্গ, তাদের মধ্য থেকে শুধুমাত্র জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়েছেন। এখানে কিন্তু স্পিকার যে শিরিন শারমিন আছেন তিনিও কিন্তু গ্রেপ্তার হননি, আর বাকি 11 জনের তো সন্ধান নাই বললেই চলে। এখন যেই প্রশ্নটি সামনে এসে দাঁড়ায় যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যেহেতু চিফ ইন কমান্ড, তার কিন্তু দায়িত্ব যে এই যে 12 জন কারা সেই জায়গা থেকে উদ্ধার হয়েছিল এবং সেই 12 জন কে কে এবং তারা এখন কোথায় আছে। মাত্র একজন মানুষ জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হলেন, তার সাথে কি সেনাপ্রধানের কোনো দ্বন্দ্ব ছিল না সেনাবাহিনীর ভিতরে তার বিরুদ্ধে ক্ষোভ ছিল, এটা একটা প্রশ্ন। আর যদি শুধুমাত্র জুনায়েদ আহমেদের পলকের সাথে ক্ষোভ থাকার কারণে তাকে ধরিয়ে দেওয়া হয় আর বাকিদের সাথে তাদের কি দহরম মহরম ভালো সম্পর্ক আছে, যদি নাও থাকে তাহলে তারা এখন কোথায়, কোন পজিশনে আছে, তারা কি দেশ থেকে পালিয়ে গেছে? যদি দেশ থেকে পালিয়ে যায়, দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে কে? কারণ এই 12 জন কোনো ভালো মানুষ ছিলেন না, 12 জন আওয়ামী ফেসিবাদের দোসর ছিলেন। শেখ হাসিনার ক্ষমতা প্রলম্বিত করার পেছনের মানুষজনই কিন্তু তারা ছিলেন এবং অবৈধ নির্বাচন করে অর্থবিত্ত মালিক লুটপাট নানা অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলেন বলেই কিন্তু তারা পলাতে বাধ্য হয়েছেন। তা না হলে তো তারা ছাত্র জনতার কাছেই থাকতেন, তারা ছাত্র জনতার পক্ষেই থাকতেন। যেহেতু তাদের জীবন নিরাপত্তার জন্য সংসদ ভবনের ভিতরে তাদেরকে পালাতে বাধ্য হয়েছে, তারা পালিয়েছিলেন, সুতরাং তারা কোনো না কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলেন অথবা ফেসিবাদের দোসর ছিলেন। এখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অন্ততপক্ষে এই বিষয়টি ক্লিয়ার করা উচিত যে কেন এই পলক ছাড়া বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বা বাকিদেরকে যদি ছেড়ে নাও দেওয়া হয়ে থাকে বাকিরা কোথায় আছে তাদের সন্ধান তাদেরকে দেওয়া উচিত। তাদের এটা দায়িত্ব, তাদের নৈতিক কর্তব্য। কারণ আমরা চাই না যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যে 525 জন বা 55 জন 60 জন যাই হোক, যেই সংখ্যাটির মানুষ সে জায়গায় যে আশ্রয় নিয়েছিলেন তারা এখন কোথায়, অনেকেই কি দেশে আছেন না বিদেশে পালিয়ে গেছেন, তাদের অবস্থান কি, সেই বিষয়টি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লিয়ার করা হয়নি। এখন আবার জুনায়েদ আহমেদ পলক যে ম্যাজিস্ট্রেটের সামনে যে কথাটি বলেছেন যে 5ই আগস্ট সংসদের ভবনের ভিতরে বিশেষ কক্ষে স্পিকার সহ 12 জনের অবস্থান করতে বাধ্য হই, আদালতে বললেন পলক। এখন এই বিষয়টা তো ক্লিয়ার করা উচিত নাকি? আর তা না হলে আমরা ধরে নিব যে এই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আওয়ামী ফেসিবাদের দোসরদের বাংলাদেশে সেফ করার জন্য তিনি সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি হচ্ছেন এই আওয়ামী ফেসিবাদের দোসরদের আশ্রয় প্রশ্রয়দাতা এবং তার নেতৃত্বেই এখন বাংলাদেশের যত অপকর্মগুলো হচ্ছে বা এই আওয়ামী ফেসিবাদরা যা যা করছেন
তার আশ্রয়ে প্রশ্রয়ে তার আশকারাই করছেন বলে আমরা ধরে নিব, যদি না সেনাবাহিনীর পক্ষ থেকে বা এসপিআরের পক্ষ থেকে এই বিষয়টি ক্লিয়ার করা না হয়। শুধু ক্লিয়ার না, তাদেরকে বলতে হবে যে তারা যে উদ্ধার করলেন এই লোকজনকে, এই লোকজনগুলো কোথায় আছেন। প্রাথমিক পর্যায়ে আপনারা তাদেরকে আপনাদের হেফাজতে রাখতেন, তার পরবর্তী সময় যখন একটু ঠান্ডা হয়েছে পরিবেশ, তাদেরকে আপনারা হস্তান্তর করতেন বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে বা আদালতের সামনে তাদেরকে উত্থাপন করতেন। সেটা না করে আপনারা তাদেরকে পালিয়ে যেতে যদি সাহায্য করে থাকেন, তো এই যে পলাতক খুনি উত্তরাজকারীদের দোসর হিসাবে যারা যারা এই অপকর্মের সাথে সম্পৃক্ত, আশা করব যে তারাও আদালতে বা আইনের আওতায় আসবেন। এটাই আমার চাওয়া বা প্রত্যাশা। কারণ বাংলাদেশের মানুষ জানতে চায়, এই বিষয়গুলো জানতে চায় যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার পর, তাদেরকে উদ্ধার করার পর তাদেরকে কেন আর আমরা খুঁজে পাই না, তাদেরকে কেন পরবর্তীতে বিদেশে আমরা দেখি এবং বিদেশে তারা বসে বসে বড় বড় হাম্বিদাম্বি করে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। তারা যদি আইনের আওতায় আসতো তাহলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন হতে পারত। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।